সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, প্রথম প্রশ্ন, প্রত্যেকেই এই বাক্যটি সলভ করবেন এবং আপনারা অনেকেই জানেন যে এই যে বাক্যটি, এই বাক্যটি হলো ন্যারেশনের একটা প্রশ্ন। মানে এখানে বলছে যে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলছে, হ্যাজ ইউর ফাদার রিটার্ন ফ্রম চট্টগ্রাম। বলছে আমার বন্ধু আমাকে বলছে যে তোমার বাবা কি চিটং থেকে চলে আসছে বা চিটং থেকে এসেছে। এটা হলো এখানকার প্রশ্নটি। সো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে ন্যারেশনটা আসলে আপনারা কিভাবে করবেন, এটাই তো কথা। আমরা এই ন্যারেশন সম্পর্কে একটু ডিসকাস করতে চাই এবং যারা যারা অ্যান্সারটি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে একটু দেখেন, এখানে আমরা একটু কথা বলতে চাই। দেখেন প্রথম প্রশ্ন, এই যে বাক্যটি, এটা হলো রিপিটিং ভার্ব, এটা হলো রিপিটিং স্পিচ, আপনারা জানেন, ঠিক আছে। এটা হলো রিপিটিং স্পিচ, ওকে, হ্যাঁ, এই পুরো হলো রিপিটিং স্পিচ। আর বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আপনারা প্রত্যেকেই জানেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে রিপিটিং ভার্বটা আছে, এই রিপিটিং ভার্বের পরিবর্তে আজ বসে, ঠিক আছে। এবং এই যে ইনভার্টেড কমার যে জায়গাটা আছে, এই ইনভার্টেড কমার জায়গায় ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে। এক্ষেত্রে বাক্যটি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তখনই শুধুমাত্র ডাব্লিউএইচ দিবেন, অন্যথায় কি হবে ইফ। দেখেন এই যে বাক্যটি আছে, এই বাক্যটার এখানে কিন্তু বাক্যটি ডাব্লিউএইচ দ্বারা শুরু হয়নি, এ কারণে এখানে আপনি ইফ ব্যবহার করতে হবে। তার পরবর্তী অংশটুকু হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, প্লাস বাকি অংশ। দেখেন কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে মূলত আমাদের প্রসেসটা হলো রিপিটিং ভার্বের পরিবর্তে আজ বসাবেন, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবেন। সেক্ষেত্রে বাক্যের শুরুতে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, অন্যথায় ইফ বসাবেন, দেন পরবর্তী বাক্যের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, ঠিক আছে। আর একটা তথ্য সবাইকে দিতে চাই, ন্যারেশনের ক্ষেত্রে একটা বাক্য যেভাবেই থাকুক না কেন, ওই বাক্যটিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে ওই বাক্যটিকে আমাদের সবাইকে অ্যাসার্টিভ ফর্মে রূপান্তর করতে হবে। কোন ফর্মে? অ্যাসার্টিভ ফর্মে রূপান্তর করতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটু দেখাই। দেখেন আপনার কিন্তু লাগবে কি, যেহেতু বাক্যটি ইন্টারোগেটিভ, অবশ্যই এখানে আস্কড লাগবে। দেখেন এখানে কিন্তু আস্কড নাই, এখানেও কিন্তু আস্কড নাই, এখানেও কিন্তু আস্কড নাই। তো যেহেতু আস্কড যেহেতু নাই, তাহলে তো আপনার দরকার নেই, ঠিক আছে, মনে থাকবে। এইবার আমি ইনভার্ট কমার পরিবর্তে আমি এখানে কি নিলাম, ইফ নিলাম। তারপর কি লাগবে? তারপর লাগবে হলো আপনার সাবজেক্ট লাগবে। দেখেন ইউর ফাদার, এই যে ইউর ফাদার হলো সাবজেক্ট। আপনারা জানেন এই যে ইউর, আপনারা জানেন, আমি একটু বলি, রিপিটিং স্পিচের কোন একটা প্রোনাউন যদি কোন পার্সন হয়, রিপিটিং স্পিচের কোন একটা প্রোনাউন যদি সেকেন্ড পার্সন হয় তাহলে তার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। যদি ফার্স্ট পার্সন হয় তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, থার্ড পার্সন নো চেঞ্জ। যেহেতু এই যে ইউর কথাটা এটা যেহেতু সেকেন্ড পার্সন আছে, এটা মাই অনুসারে পরিবর্তন হবে, ঠিক আছে। ইউর যেহেতু এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, এ কারণে এই মি এর পসেসিভ ফর্মটা লাগবে, ঠিক আছে। তার মানে ইউর ফাদার হয়ে যাবে কি ফাদার? মাই ফাদার, ঠিক আছে। দেখেন এই বাক্যটাতে কিন্তু মাই ফাদার নাই, এখানেও মাই ফাদার নাই, ঠিক আছে। যদি এগুলো আমি আগেই ভুল দিয়ে বলছি, ঠিক আছে। আসেন তারপর দেখেন এই যে বাক্যটি, এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে দেওয়া আছে, বাট আপনারা জানেন আমার এই রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো পাস্ট টেন্সের হয়, সেক্ষেত্রে রিপিটিং স্পিচ এর টেন্স করসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? করসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হয়। অর্থাৎ এই জায়গার টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করবেন। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করবেন। যদি থাকে প্রেজেন্ট পারফেক্টে, তা পাস্ট পারফেক্টে কনভার্ট করবেন। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আপনাকে কনভার্ট করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক আছে। আবার যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আপনাকে পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আপনাকে পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবং যদি থাকে ফিউচারে, পরিবর্তন করতে হবে ফিউচার ইন পাস্টে। তো এই অংশটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে, এটাকে আমাদের পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্সে। এই দেখেন পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস বি থ্রি। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। আমার সবার কাছে প্রশ্ন হলো, আপনারা প্রত্যেকেই 1 নং বাক্যটি ক্লিয়ার কিনা একটু বলেন। আমরা প্রত্যেকেই এই বাক্যটি বুঝতে পেরেছি কিনা একটু বলবেন সবাই। দেখেন এখানে কি বলছে, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স আই রেলিংকুইজড। হ্যাঁ, এখানে ছিল আপনাদের কি আন্ডারলাইন, মাই প্লেস টু লাইন টু ব্যাক অ্যান্ড টক উইথ মাই ফ্রেন্ড। এখানে এই রেলিংকুইজ শব্দটা নিচে মূলত আন্ডারলাইন ছিল, ঠিক আছে। আপনারা জানেন যে এই রেলিংকুইজ শব্দটির অর্থ হলো ত্যাগ করা। রেলিংকুইজ শব্দটির অর্থ কি করা?
ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু প্রশ্নটি সলভ করতে চাই, জাস্ট প্রশ্নটি সলভ করতে চাই। তাহলে দেখেন, এখন এখানে বলছে এই যে রেলিংকুইশ শব্দটি আছে, এই রেলিংকুইশ শব্দটির সমার্থক শব্দ বের করতে। কি বের করতে বলছে এখানে? এখানে সমার্থক শব্দ বের করতে বলা হয়েছে। সো আপনারা সবাই যে কাজটি করবেন, এই শব্দটির একটি সমার্থক শব্দ বের করবেন, ঠিক আছে। তাহলে সবাই একটু দেখেন এই প্রশ্নটির অ্যান্সার কি হওয়া উচিত, সবাই একটু দ্রুত দেখবেন, ঠিক আছে। দেখেন, এই ডিফেন্ডেন্ট কথাটির অর্থ কিন্তু কি করা জানেন? রক্ষা করা। ডিফেন্ডেন্ট কথাটির অর্থ হলো রক্ষা করা, ঠিক আছে। তারপর এই যে ডিলে অর্থ দেরি করা, ডিলের অর্থ কি করা? দেরি করা। ওকে, আর এই যে রেমেন্ডেন্ট যে শব্দটি আছে, রেমেন্ডেন্ট নামক যে শব্দটি আছে, এই শব্দটির অর্থ মূলত হলো কাউকে কি করা? আস্ক করা বা জিজ্ঞাসাবাদ করা। জিজ্ঞাসাবাদ করা, কাউকে জিজ্ঞাসাবাদ করা, ঠিক আছে। দেখেন, আমাদের এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, এখানকার মেইন স্পিরিটটি ছিল রেলিংকুইশ, বা এই শব্দটির অর্থ হলো ত্যাগ করা, ঠিক আছে, বা লিভ করা। তো এই শব্দটি একটা সিনোনিম পেয়েছে, আপনারা জানেন এই যে ইল্ড বা ইয়েল্ড শব্দটির অর্থ কিন্তু ত্যাগ করা, ঠিক আছে। ডিফেন্ড অর্থ রক্ষা করা, ডিলে দেরি করা, রেমেন্ডেড অর্থ জিজ্ঞাসাবাদ করা বা কাউকে আস্ক করা বা হ্যাঁ জানতে চাওয়া কোনো কিছু, আর ইল্ড শব্দ অর্থ কি করা? ত্যাগ করা। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি, ঠিক আছে। সো আমাদের এখানে অপশন বিবেচনায় সঠিক উত্তর হলো কি? সি। আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। তাহলে আমরা নেক্সট প্রশ্নটি আসতে চাই। সবাই তাহলে এই বাক্যটি একটু দেখবেন, প্রত্যেকেই এই বাক্যটি একটু দেখবেন, ঠিক আছে। হ্যাঁ, যারা উত্তর করেছেন তাদেরকে ধন্যবাদ, বাট অনেকেই ভুল করতেছেন। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না, একটু দ্রুত করতে হবে ভাই সবাইকে। আমরা 3 নং কোশ্চেনটিকে সলভ করতে চাই, প্রশ্ন নাম্বার 3। এবং আমি সবাইকে আবার একটু বলি, আপনারা যারা যারা ক্লাসটি দেখতেছেন তারা সবাই আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেলদেরকে একটু কাইন্ডলি ক্লাসটি শেয়ার এবং মেনশন করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, দেখেন, আমি এই যে বাক্যটি সলভ করার পূর্বে একটু কথা বলি। শেষে ও আর যুক্তে, মানে কোন একটা ওয়ার্ডের শেষে ও আর যুক্ত, কোন একটা ওয়ার্ডের শেষে ও আর যুক্ত দুনিয়ার বুকে যত ল্যাটিন শব্দ আছে, শেষে ও আর যুক্ত কোন একটা ওয়ার্ড এর শেষে ও আর যুক্ত যতগুলো ল্যাটিন ওয়ার্ড আছে, এই সকল ল্যাটিন ওয়ার্ডের ক্ষেত্রে শেষে ও আর যুক্ত দুনিয়াতে যত রকমের ল্যাটিন ওয়ার্ড আছে, এই সকল ল্যাটিন ওয়ার্ড এর ক্ষেত্রে, এই সকল ল্যাটিন ওয়ার্ডের ক্ষেত্রে কম্পেয়ার বা তুলনা করা বুঝাতে দেন না হয়ে সর্বদা কি বসে জানেন? টু বসে। কি বসে? টু বসাতে হয়, ঠিক আছে। যেমন জুনিয়র টু, সুপারিয়র টু, আল্টেরিয়র টু, এক্সটেরিয়র টু, ঠিক আছে, জুনিয়র টু। সো এই দেখেন যে জুনিয়র, এই জুনিয়র সাথে কিন্তু দেন হওয়ার কথা অনেকে মনে করতে পারেন, এটা হবে না। জুনিয়র ফ্রম না, ঠিক আছে, জুনিয়র দেন না, ঠিক আছে। আপনারা জানেন যে এই শেষে ও আর যুক্ত দুনিয়াতে যত ওয়ার্ড আছে বা ল্যাটিন যতগুলো ওয়ার্ড আছে, সকল ওয়ার্ডের পর বা ল্যাটিন অ্যাডজেক্টিভ বলা যেতে পারে এগুলোকে, বা বলা হয় মানে শেষে ও আর যুক্ত পৃথিবীতে যতগুলো অ্যাডজেক্টিভ আছে, এই সকল অ্যাডজেক্টিভের পর দেন না বসে মানে কম্পেয়ার করার পরেও সেখানে দেন না হয়ে কি হয়? টু বসাতে হয়। কি বসাতে হয়? টু বসাতে হয়। আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। তাহলে আমরা নেক্সট প্রশ্ন একটু আসতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা হলো বাংলাদেশ ব্যাংকের মানে অফিসার ক্যাশের একটা প্রশ্ন। এই প্রশ্নটি হলো বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশের একটা প্রশ্ন। তাহলে আমরা একটু বাক্যটি একটু সলভ করতে চাই। দেখেন, এই যে বাক্যটি আছে, এই বাক্যটি এটা এমন একটা টপিক্সের প্রশ্ন, সেই টপিক্সটি আমি একটু আপনার কাছে একটু বলতে চাই। সেই প্রশ্নটি হলো এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি মূলত এগ্রিমেন্টের প্রশ্ন। কিসের প্রশ্ন? এগ্রিমেন্টের প্রশ্ন। আর এই বাক্যটা যেহেতু নেগেটিভ আছে, সো এই বাক্যটা হলো নেগেটিভ এগ্রিমেন্টের প্রশ্ন, ঠিক আছে। এটা হলো নেগেটিভ এগ্রিমেন্টের প্রশ্ন। আপনারা অনেকেই এগ্রিমেন্ট পড়ছেন অ্যাডমিশনে, ঠিক আছে। এটা মূলত এগ্রিমেন্টের একটা প্রশ্ন। আর এই নেগেটিভ এগ্রিমেন্টের একটা স্ট্রাকচার হলো, হ্যাঁ, নেগেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচার হলো একটা না বোধক বাক্য। কি হবে? একটা না বোধক বাক্য থাকবে, তারপর কমা। এই কমার যদি কোন একটা বাক্যে যদি আপনি এন্ড এর আগে যদি কমা যদি থাকে, তখন ওই বাক্যটা বেসিক্যালি কি হয়ে যায়? যদি কোনো একটা বাক্যে এন্ড থাকে এবং এন্ড এর আগে যদি কখনো কমা থাকে, তা এগ্রিমেন্ট রূপান্তরিত হয়, ঠিক আছে। এবং এই বাক্যটি যেহেতু নেগেটিভ এখানে আছে, এই কারণে এই বাক্যটাকে বলা হয় নেগেটিভ এগ্রিমেন্ট, ঠিক আছে। আর এই নেগেটিভ এগ্রিমেন্টের অ্যান্সারটা দুই ভাবে করা যায়। নেগেটিভ এগ্রিমেন্টের অ্যান্সারটা দুই ভাবে করা যায়। আমি একটু লিখে দিচ্ছি। এন্ড এর পর আমি দুই জায়গাতে লিখে দিচ্ছি।
একটা ওয়ে হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আইদার, ঠিক আছে। এই একটা ফর্মুলা আছে। অ্যানাদার ফর্মুলা হলো প্রথমে নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, ঠিক আছে। নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার মেসেজটা খুব ভালো করে একটু বুঝার ট্রাই করেন। সেটা হলো, যদি কোন একটা বাক্যে আপনি নেগেটিভ একটা এগ্রিমেন্ট যদি পান, যদি কখনো কোন একটা বাক্যে আপনাকে নেগেটিভ এগ্রিমেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন? নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে প্রথমত শর্ত হলো কিভাবে চিনবেন বাক্যটা নেগেটিভ থাকবে এক, এবং এন্ডের আগে থাকবে কমা, ঠিক আছে। সো এই যে বাক্যটা শি ডিড নট নো দ্য অ্যান্সার, ঠিক আছে, শি ডিড নট নো দ্য অ্যান্সার, এখানে একটা কমা আছে, যে এন্ডের আগে কমা আছে মানে এটা কি হয়ে গেছে? এগ্রিমেন্ট। আর বাক্যটা যেহেতু নেগেটিভ, সো এটা একটা নেগেটিভ এগ্রিমেন্ট, ঠিক আছে। আর এই নেগেটিভ এগ্রিমেন্টকে দুই ভাবে আমরা সলভ করতে পারি। দ্য ফার্স্ট থিং ইজ কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আইদার, এন্ড অ্যানাদার ওয়ান ইজ কি? নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে দেখেন আমরা একটু মিলাতে চাই প্রশ্নটি কি হতে পারে, একটু দেখেন। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আইদার, এখানে কিন্তু এখানে এর কারণে এটা হয় নাই, ঠিক আছে। এই বাক্যটা কেন হয় নাই? দেখেন সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, নট আছে, কিন্তু এখানে এন এর কারণে এটা হয় নাই। তারপর এটা দেখেন, সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, এখানে নটও নাই, আইদারও নাই। সো এই দুটো এটা কেটে দিলাম, ঠিক আছে। মানে এটা এতটুকু পর্যন্ত সঠিক, এটা এতটুকু পর্যন্ত সঠিক। আবার এই যে বাক্যটি দেখেন, এখানে প্রথমে আছে নেইদার, তারপরে কিন্তু ঘরটা কিন্তু অক্সিলারি ভার্বের ঘর। কার ঘর? অক্সিলারি ভার্বের ঘর। এখানে এই জন্য হয় নাই। আমি আবার বলছি, আমার এই বাক্যটি এখানে এতটুকু পর্যন্ত সঠিক ছিল, এখানে একটা ওয়ার্ডের কারণে হয়নি। আর এই বাক্যটি এখানে নেইদার শব্দটার কারণে হয়নি। আর এই বাক্যটি নেইদার ঠিক আছে প্রথমে, তারপর কিন্তু ঘরটা কার? অক্সিলারি ভার্বের ঘর। আমরা কি বলছি? একটা ওয়ে হলো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আইদার, এন্ড অ্যানাদার ওয়ে হলো নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তো দেখেন এখানে নেইদার ছিল, অক্সিলারি ভার্বটা ছিল না, সেটা কেটে দিলাম। তাহলে আমাদের রাইট অ্যান্সার হলো নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, ঠিক আছে। এখন এই এগ্রিমেন্ট মূলত দু প্রকার। এগ্রিমেন্ট মূলত কত প্রকার? দু প্রকার। আমি একটু আপনাদেরকে মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের প্রশ্ন একটু পড়া দিতে চাই, যেহেতু আমাদের প্রশ্ন এখানে আছে। আচ্ছা, আমরা এই বাক্যটি পুরোপুরি ক্লিয়ার করে একটু জানান সবাই। আমরা প্রত্যেকেই নেগেটিভ এগ্রিমেন্টের শর্তটা এবং এই প্রশ্নটি ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। এবং এই প্রশ্নটা একেবারে হুবহু, এই প্রশ্নটি একেবারে হুবহু ক্লিফস্টোফেল থেকে তুলে দেওয়া, ঠিক আছে। এটা ক্লিফস্টোফেলসের এই প্রশ্নটি। প্রত্যেকেই বাক্যটি ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওকে, তাহলে আমরা একটু কথা বলতে চাই। প্রত্যেকেই এই বাক্যটি সলভ করবেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আপনারা জানেন যে এই পিন পয়েন্ট এরর যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো মানে সলভ করা খুবই টাফ এবং খুবই মজাদার, ঠিক আছে। কারণ এখানে একটা বাক্যে জাস্ট একটাই ত্রুটি থাকে, ঠিক। এই বাক্যটি সবাই একটু সলভ করবেন। দেখেন এখানে বলছে শি মাস্ট রিটাইপিং দ্য রিপোর্ট বিফায়ার শি হ্যান্ডস ইট ইন টু দ্য ডাইরেক্টর অফ আ ফাইন্যান্সিয়াল, ঠিক আছে। এখানে একটু দেখেন, আপনারা সবাই একটা তথ্য আগে থেকে কিন্তু জানতেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রত্যেকেই একটা তথ্য কিন্তু জানি। সেই তথ্যটি হলো যে সাধারণত মোডাল ভার্ব তো আপনারা চিনেন। মোডাল ভার্ব, দুনিয়াতে যত মোডাল ভার্ব আছে, সকল মোডাল ভার্বের পর সাধারণত ভার্বের কিন্তু কি হয় জানেন? বেস ফর্ম বসাতে হয়। কোন ফর্ম বসাতে হয়? বেস ফর্মটা বসাতে হয়। আচ্ছা বলেন, আপনি কি কখনো এই মাস্ট একটা মোডাল ভার্ব, এই মোডাল ভার্বের পর কি কখনো ভার্ব প্লাস আইএনজি দেখছেন এই জীবনে? মাস্ট এর পর আপনারা কি কখনোই ভার্ব প্লাস আইএনজি হতে দেখছেন? নাকি মাস্টের পর শুধু ভার্বের বেস ফর্ম দরকার ছিল রিটাইপ? মাস্টের পর শুধু ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম বসাতে হয়, ঠিক আছে। মাস্ট এর পর ভার্বের বেস ফর্ম বসাতে হয়, ঠিক আছে। সো এই অপশনটা ভুল। সো আমাদের সঠিক উত্তর হলো এটা। কারণ আপনারা জানেন পিন পয়েন্ট এররের মধ্যে যেই জিনিসটি সবচেয়ে জরুরি সেটা হলো ভুল অংশটুকু চিহ্নিত করতে হয়। কি করতে হয়? একটা বাক্যের ভুল জায়গাটুকু চিহ্নিত করতে হয়। সো কাজেই আমাদের এই বাক্যটির এই অপশনটাই ভুল, ঠিক আছে। সো এ কারণে এই প্রশ্নটি সঠিক উত্তর হলো এটা, ঠিক আছে। তবে আমি একটা তথ্য দিতে চাই। দেখেন এখানে কিন্তু বাক্যের সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বাংলাদেশের কোনো বইতে বেস ফর্ম যে আলাদা একটা ফর্ম, এটা কেউ কিন্তু দেখায় নাই। বাট যে কোনো জায়গায় বলা আছে যে টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়,
তারপর ডু ডাজ ডিড বা ডু ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, এই কথাটুকু সবাই কিন্তু তার বইতে লিখেছেন। বাট বেস ফর্ম যে আলাদা একটা ভার্ব বা এটা যে আলাদা একটা ফর্ম আছে, এই ফর্মটা কেউ দেখাতে রাজি না, ঠিক আছে। সো আমি একটু বলি, দেখেন এখানে সি, এই যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পর আমি এখানে এস বেস যোগ করিনি, কারণটা কি, কারণ এটা একটা বেস ফর্ম। শুধু একটা কথা সবাই মাথায় রাখবেন যে ভার্বের বেস ফর্মের সাথে কখনোই এস বাই এস যোগ করা যায় না। একটা নোট লিখেন সবাই, একটা নোট লিখে রাখেন সবাই, ভার্ব এর বেস ফর্মের সাথে কখনোই এস বাই এস কাউন্ট করা যাবে না, ঠিক আছে। আশা করি আমরা এই প্রশ্নটি বুঝাতে পেরেছি। যদি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা পরবর্তী বাক্যটিতে আসতে চাই, ঠিক আছে। হ্যাঁ, দেখেন আমরা আরো একটা পিন পয়েন্ট এরর পেয়েছি। আপনাদের কাজ হলো শুধুমাত্র এই বাক্যটির ভুল অ্যান্সারটি, মানে ভুল অংশটুকু অ্যান্সার করবেন, ঠিক আছে। আপনাদের কাজ হলো শুধুমাত্র ভুল অংশটুকু অ্যান্সার করো, হ্যাঁ অ্যান্সার করবেন সবাই খুব দ্রুত। ওকে, দেখেন এখানে বলছে হুইচ আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট, বলছে এখানকার কোন আন্ডারলাইনকৃত কোন অংশটুকু হলো ভুল বা ইনকারেক্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখেন বলছে উই ক্যান নট হার্ডলি বিলিভ, এটাই হ্যাঁ বিলিভ এতটুকু পর্যন্ত, ওকে হ্যাঁ টাইপিং মিস্টেক, দ্যাট দ্য সিচুয়েশন ইজ সো সিরিয়াস অ্যাজ টু জাস্টিফাই সাচ আ প্রিকশনস, ঠিক আছে। দেখেন এই যে বাক্যটি আছে, এই বাক্যটির কোথায় ভুল আপনাদেরকে আমি আরো 5 সেকেন্ড সময় দিলাম, আপনারা কাইন্ডলি একটু দেখেন। এটা খুবই চমৎকার একটা বাক্য এবং আমরা এখানে কিছু তথ্য আপনাদের কাছে আমি মানে অ্যাডিশনাল কিছু তথ্য আমি এখানে শেয়ার করতে চাই। তো কাজে আমরা এই তথ্যগুলো শেয়ার করবো, আগে আপনারা একটু কাইন্ডলি জানাবেন যেখানে কি হতে পারে। হ্যাঁ, আপনারা একটু লিখে রাখতে পারেন, আমি আগে একটু বলি। হার্ডলি, রেয়ারলি, ওয়ারলি, স্কার্সলি, সেলডম, বাইট, লেস্ট, ফিউ, লিটল, এই শব্দগুলো হলো নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। কিছু কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো নেগেটিভ। আর আপনারা সবাই একটা তথ্য জানেন, একটা বাক্যে কখনো একের অধিক নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যায় না। একটা বাক্যে কখনোই একের অধিক নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যায় না। সো এই কারণে দেখেন ক্যান নট কিন্তু নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, ক্যান নট কিন্তু নিজেই নেগেটিভ। আবার আপনি হার্ডলি কি ব্যবহার করতে পারেন? ক্যান নট কিন্তু নিজেই নেগেটিভ, আপনি কিন্তু আবার কি ব্যবহার করতে পারেন না, হার্ডলি কথাটুকু ব্যবহার করতে পারেন না। সো এক্ষেত্রে যে কোনো একটা হলে বাক্যটি সঠিক হতো। সো দ্যাটস ওয়াই আমরা কি এই বাক্যটি এখানকার এখানে ভুল, এই কারণে আমরা এটা মানে সঠিক উত্তর হিসেবে আমরা এটাকে নিব। আমি তথ্যটুকু আবার বলছি, আপনারা চাইলে একটু রিপিট, মানে আই রিপিট ইউ টু স্পিক অ্যাবাউট দিস। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে যেই শব্দগুলো সর্বদা কি নেগেটিভ এবং ওই বাক্যে ওই শব্দগুলো যদি ব্যবহার করা হয় ওই বাক্যে নতুন করে নট ব্যবহার করা লাগে না। সেই জিনিসগুলো কি হার্ডলি, রেয়ারলি, ওয়ারলি, স্কার্সলি, সেলডম, বাইট, ফিউ, লিটল, লেস্ট, এই যে শব্দগুলো বললাম এই শব্দগুলো সর্বদা কি নেগেটিভ, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট প্রশ্ন একটু আসতে চাই। নেক্সট প্রশ্ন হলো কারেক্ট স্পেলিং। দেখেন এখানে বলছে ফ্যাসিনেটিং, ঠিক আছে। দেখেন আমরা একটু যদি আলোচনা করতে যাই, ফ্যাসিনেটিং, 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 দেখেন ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং, দ্যাট মিনস হলো কি ফ্যাসিনেটিং, ঠিক আছে। আপনারা যখন কারেক্ট স্পেলিং যখন রাখবেন তখন এই কারেক্ট স্পেলিং মনে করার সময় বা কারেক্ট স্পেলিং করার সময় যে তথ্যটি সর্বদা মাথায় রাখবেন সেটা হলো এই কারেক্ট স্পেলিং এর উচ্চারণটা সবসময় বিকৃত হবে, ঠিক আছে। শুধু এটা এই ক্ষেত্রে জাস্ট আপনি মনে রাখার জন্য একটু বিকৃত হবে ব্যাপারটাকে একটু উপস্থাপন করবেন, ঠিক আছে। আমার কাছে বলতে হচ্ছে কি ফ্যাসিনেটিং। এখন এই যে ফ্যাসিনেটিং যে শব্দটা আছে এটাকে আপনি কিভাবে মনে রাখবেন, ফাস, FAS, ঠিক আছে, সিনা টিং, ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং। দেখেন FAS আসলাম, FAS আসলাম, এখানে এস নাই, এটা কেটে দিলাম, ঠিক আছে। তার মানে এই অপশনটা এটার কারণে হয় নাই, এখানে দেখেন হয় নাই, ঠিক আছে। অর্থাৎ এই অপশনটা হয় না, এখানে এস দরকার ছিল, এখানে এস দরকার ছিল, হয় নাই। এখানে এতটুকু পর্যন্ত আছে, এখন কি লাগবে, লাগবে সিনা। দেখেন এখানে কিন্তু এখানে দরকার ছিল, হ্যাঁ এখানে একটা এস এর পর দরকার ছিল, এখানে কি এখানে একটা সি দরকার ছিল, এখানে একটা সি অনুপস্থিত। এই অপশনটা এখানে সি এর কারণে হয় নাই। আশা করি আপনাদেরকে আমি এতটুকু বুঝাতে পেরেছি। আমরা প্রত্যেকেই এই জায়গাটুকু ক্লিয়ার, আমি কি এতটুকু বুঝাতে পেরেছি?
যদি এতটুকু বোঝাতে পারি তাহলে আমরা পরবর্তী প্রশ্নটি একটু আসতে চাই। খুবই পপুলার একটি জায়গা এবং এই জায়গা থেকে বিসিএস বলেন, ব্যাংক বলেন, যে কোনো চাকরির পরীক্ষা প্রশ্ন একটা আসবেই। নাম্বার থেকে, নাম্বার অ্যান্ড জেন্ডার টাইপের যে প্রশ্নগুলো, এখান থেকে যে কোনো সময় প্রশ্ন আসতে দেখা যায়। সো কাজে আপনারা এই জায়গাটা একটু ফোকাস করবেন। দেখেন এখানে কি বলছে, আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালামনি। এই যে অ্যালামনি এমন একটা শব্দ, এই শব্দটি সিঙ্গুলার ফর্ম কি, মানে এখানে যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের কোন অপশনটি অ্যালামনাই যে কথাটা আছে, এই কথা মানে অ্যালামনি যে কথাটা আছে এটা সিঙ্গুলার ফর্ম আর কি। ঠিক আছে, আপনাদেরকে একটা কথা বলি, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে, কোনো একটা ওয়ার্ডের শেষে আমরা ঠিক যেভাবে পড়াই বা আমি ঠিক যেভাবে আপনাদেরকে জিনিসটা বুঝাই, একটু দেখেন, কোনো একটা ওয়ার্ডের শেষে যদি কি থাকে, ইউএস থাকে, ওই শব্দটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল দুই ভাবে করা যায়। এক হলো এই ইউএসটা কেটে দিয়ে, এক হলো ইউএসটা কেটে দিয়ে কি করবেন জানেন, ইউএসটা কেটে দিয়ে জাস্ট আই বসাবেন। ঠিক আছে, অথবা এই যা আছে তার সাথে ইউএস যোগ করবেন। আমার সুপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মেসেজটা খুব ভালো করে ক্লিয়ার করেন। ঠিক আছে, ধরেন আমি বললাম, মানে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ইউএস কথাটা থাকে, এই কথাটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে হয় ইউএসটা কেটে দিবেন, কেটে দিয়ে জাস্ট আই যোগ করবেন, অথবা যা আছে তার সাথে ইউএস যোগ করবেন। আমি একটা এক্সাম্পল এখানে দিলাম, লিখলাম যে রেডিয়াস, লিখলাম RADIUS। দেখেন এখানে কি আছে, রেডিয়াস কথাটি আছে, কি আছে এখানে, রেডিয়াস কথাটি আছে। দেখেন এখানে কিন্তু ইউএস আছে, কি আছে এখানে, এখানে আছে হলো ইউএস। দেখেন এই যে ইউএস কথাটা আছে ওয়ার্ডের শেষে, আমি ইউএসটা কেটে দিয়ে কি করতে পারি, শুধু জাস্ট এখানে আই লিখতে পারি। তাহলে এটা কি হতে পারে, RAD, এ একটা আই আর এ একটা আই, এই হলো এক রকমের। ঠিক আছে, এই হলো এইরকম। আরো একটা অ্যানাদার ওয়ে ইজ, আগে লেখেন রেডিয়াস RADIUS, পুরোটা লিখবেন, জাস্ট পরে ইএস যোগ করে দিবেন। কি যোগ করে দিবেন, ইএস যোগ করে দিবেন। ঠিক আছে, ধরেন আপাতত তাহলে আপনারা এই জায়গাটুকু একটু তাহলে ক্লিয়ার। আমি এখানে আরেকটু দেখাই, দেখেন এটা দরকার নাই, হ্যাঁ অ্যালাম না, এটা দরকার নাই, অ্যালাম না। দেখেন এখানে কি আছে, ইউএস আছে। ইউএস যেহেতু আছে, এই জিনিসটার প্লুরাল ফর্ম কি, ইউএস আছে মানে এটা সিঙ্গুলার, এটা আপনাদেরকে আমি বললে আপনারা শুনতেন। এই যে ইউএস কথাটা আছে, এটাকে কেটে দিয়ে আই যোগ করলে কিন্তু কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। দেখেন অ্যালাম নাই, এই এন পর্যন্ত দেখেন তার একটা জাস্ট আই যোগ করছে, কারণ এখানে ইউএস ছিল। এটাকে আপনি আরো একভাবে করতে পারেন, এই যে অ্যালামনাস লেখার পর ইএস যোগ করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনাদের কাছে আমার এই প্রশ্নের মেরিটটা হলো, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউএস কথাটা থাকে, তাকে প্লুরাল করতে হলে হয় ইউএসটা কেটে দিয়ে জাস্ট আই যোগ করবেন, অথবা যা আছে তার সাথে ইএস যোগ করে দিবেন। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি, আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? যদি এতটুকু বুঝাতে পারি, শুধু লিখবেন ভাই ক্লিয়ার, কথাটা একটু লিখবেন ক্লিয়ার। যদি এতটুকু বুঝাতে পারি, জাস্ট রাইট ডাউন ক্লিয়ার। ওকে, দেন আমরা নেক্সট প্রশ্নে আসতে চাই। খুবই পপুলার টপিকস, খুবই পপুলার, মানে এই জিনিস আপনার বিসিএস পরীক্ষাতেও থাকবে, আপনার সকল চাকরি পরীক্ষাতেও থাকবে, ব্যাংকেও থাকবে। এবং আপনারা জানেন যে বিএবিএম এর পরীক্ষায় ভয়েস ন্যারেশন সবচাইতে গুরুত্বপূর্ণ, ভয়েস ন্যারেশন এবং পিন পয়েন্ট এরর, এগুলো খুবই জনপ্রিয় এবং এগুলো থাকেই প্রতিটি পরীক্ষায়, একের অধিক প্রশ্ন থাকে এই জায়গাগুলো থেকে। ঠিক আছে, একটু দ্রুত করলে আমি কৃতজ্ঞ থাকবো, একটু দ্রুত করতে হবে ভাই। হ্যাঁ, তাহলে সবাই এই বাক্যটি বলছে, হু টথ হার সাচ থিংস, মানে কে তাকে এই জিনিসটা শেখাইছে। আপনি বলেন না যে আসলে উনি এই কথা কার কাছ থেকে শুনছে বা ওনারা এই জিনিসটা কে শিখেছে। আপনি আজকে বললেন যে ভাইয়া আমি তো এখন আউটসোর্সিং করে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করি, পরে বললাম যে আপনি কার কাছ থেকে শিখছেন বা আপনাকে এটা কে শিখাইছে। এখানে এই প্রশ্নটি করা আছে। এখন আমার প্রশ্ন হলো, আপনাদেরকে এই বাক্যটি সলভ করতে হবে। আমি বুঝিয়ে দিব কিভাবে করবেন, কিন্তু তার আগে আপনারা ট্রাই করবেন। ওকে, হ্যাঁ ধন্যবাদ যারা অ্যান্সার করেছেন তাদেরকে ধন্যবাদ। তাহলে আমরা একটু কথা বলি, শুনেন। একটা ইন্টারোগেটিভের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট, তারপর হলো মেইন ভার্ব, তারপর হলো অবজেক্ট, দেন হলো প্রশ্নবোধক সাইন। এখন ইন্টারোগেটিভ কোন একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব নিতে হয়, তারপর নিতে হয় কি অবজেক্টের
অবজেক্ট এর সাবজেক্ট, তারপর হলো মেইন ভার্বের বি থ্রি ফর্ম, তারপর হলো বাই, তারপর সাবজেক্ট এর অবজেক্ট। এটা হলো কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার। এক্ষেত্রে আপনারা জানেন যদি কখনো কোনো একটা বাক্যে হু থাকে, যদি কখনো কোনো বাক্যে হু থাকে, হু থাকলে কি বসাতে হয়? হু থাকলে বাই হোম কথাটি বসাতে হয়। যদি কোনো বাক্যে বাই হোম থাকে সেক্ষেত্রে বসাতে হয় হলো হু। যদি কোনো বাক্যে হু থাকে, হু থাকলে বসাতে হয় বাই হোম। আর যদি কোনো বাক্যে বাই হোম থাকে, বাই হোম থাকলে কি বসাতে হয়? হু। এর বাইরে যে সকল মানে ডাব্লিউএস ওয়ার্ড ঠিক যেটা থাকবে সেটাই বসাবেন, ঠিক আছে? তাহলে এখানে আমার মেসেজটা কি? আপনাদের কাছে আমার এখানে মেসেজ হলো কোন একটা বাক্যে যদি আপনি ডাব্লিউএস ওয়ার্ড যদি পান ভয়েসের ক্ষেত্রে, হু থাকলে বাই হোম বসাবেন, ঠিক আছে? হু থাকলে বসাবেন বাই হোম থাকলে হু। এর বাইরে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাই, এর বাইরে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাই বসাবেন, ওকে? এখন তাহলে আমরা একটু আসি, এই বাক্যটা একটু সলভ করতে চাই। দেখেন আপনি পরীক্ষার হলে কিভাবে সলভ করবেন আমি এটা একটু দেখাই। পরীক্ষার হলে সলভ করার ওয়ে হলো, যেহেতু এখানে হু আছে, কি লাগবে? বাই হোম লাগবে। এখানে বাই হোম নাই, এখানে শুরুতে বাই হোম নাই, এখানে শুরুতে বাই হোম আছে, এখানে শুরুতে বাই হোম আছে। এখন আপনারা জানেন যেহেতু বাক্যটা ইন্টারগেটিভ, বাই হোম এর পর ঘরটা আসলে কার? বাই হোম এর পর ঘরটা কিন্তু এখানে কার? এই অক্সিলারি ভার্বের ঘর না? কারণ ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু শুরুই হয় অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে দেখেন এখানে কি অক্সিলারি ভার্ব আছে? দেখুন এই জায়গাটাতে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, সো এই প্রশ্নটি নেওয়া যাচ্ছে না। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। আমি পরীক্ষার হলের সিস্টেমে আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা আবার একটু বলতে চাই। এক বাক্যে যদি আমি 3 সেকেন্ডে যদি অ্যান্সার যদি করি পরীক্ষার হলে, জাস্ট এভাবে বলবো হু থাকলে বাই হোম, এই দুটোতে বাই হোম নাই, কেটে দিলাম। বাই হোম আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব নাই, কেটে দিলাম। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। আপনারা প্রত্যেকেই এতটুকু কি ক্লিয়ার? আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? একটু কাইন্ডলি একটু জানাবেন সবাই, প্রত্যেকে এতটুকু ক্লিয়ার কিনা। আমি আবার একটু বলতে চাই, আপনারা যারা যারা নিজেকে একজন ব্যাংকার হিসেবে, একজন ভবিষ্যৎ ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আপনার জন্য এই কোর্সটি হবে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গোছানো, এবং আপনার কেরিয়ারের একটা মাইলস্টোন হয়ে থাকবে আশা করি। সো তাহলে সবাই আমরা আজকে এখানে শেষ করতে চাই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।